হ্যালো। হ্যাঁ স্যার। আমার দেখো সারফেস টেনশন এবং ভিসকোসিটি চ্যাপ্টারটা কভার হয়েছে, এটা পড়ো। এটা আমি পরীক্ষা নেব, বুঝলে? সেটা পরীক্ষাটা আমি পরের দিন হয়তো ক্লাসে বলে দেবো যে কবে পরীক্ষা নেব। দুটোকে মিলে পরীক্ষা নেব, ঠিক আছে? সেরকম ভাবে পড়ো। আর আমি নেক্সট যেটা তোমার চ্যাপ্টার আছে সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা পড়াবো। এটা প্রায় 80% আনকমন, মানে ম্যাক্সওয়েলস ফিজিক্স এবং এনার্জি ডিস্ট্রিবিউশন, এটা এখানে নতুন করে পড়তে হবে। তাই এটা একটু আনকমন, একটু ভালো করে পড়তে হবে। আমি চলো দেখি কি হয়। দেখো হেডিংও দেখো দিয়েছি কাইনেটিক থিওরি অফ গ্যাস। আমরা এই যে এখানে দাঁড়াও, কে আবার আসছে। এখানে দেখো যে আমি এই যে গ্যাসের কথা যে বলছি, কাইনেটিক থিওরি অফ গ্যাস যে বলছি, এখানে এই গ্যাসটা কি গ্যাস? অ্যাকচুয়ালি এখানে যে কথাগুলো বলা হচ্ছে সবই কিনা আইডিয়াল গ্যাসের জন্য, মানে যারা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ফলো করে। তাহলে এখানে এই চ্যাপ্টারে আমি যা কিছু বলবো সব আদর্শ গ্যাস কনসিডার করে, ঠিক আছে? কিরকম দেখি। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত দেখো লিকুইড চ্যাপ্টারটা পড়ছিলাম, সেখান থেকে যখন আমরা এই গ্যাস চ্যাপ্টারে আসছি, কি করে দেখো লিকুইড থেকে গ্যাস আমরা কি পাই, যে যদি আমি দেখো টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে দেখো লিকুইড থেকে আমরা গ্যাসিয়াস স্টেট পাই। মানে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হয়, প্রত্যেকটা গ্যাসীয় মলিকুলের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে, কোন শক্তি বাড়ে। তাই কি হয়, তাদের মধ্যে দেখো সেপারেশন এটাও ইনক্রিজ করে করে যায়। কি টেম্পারেচার ইনক্রিজ, সো 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 কাইনেটিক এনার্জি অফ ইচ মলিকুল, এটাও দেখো অলসো ইনক্রিজেস। কাইনেটিক এনার্জি বাড়লে কি হবে, র্যান্ডম মোশন বাড়বে এবং তারা দেখো যে বেশি দূরে দূরে থাকবে। কাইনেটিক এনার্জি অফ ইচ মলিকুল ইনক্রিজেস, সো র্যান্ডম মোশন, তাদের মধ্যে দেখো র্যান্ডম মোশন ইনক্রিজেস। এই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। This kinetic energy of each molecule increases, so random motion increases. Separation between the molecule, separation between the molecule, এটাও দেখো ইনক্রিজ করে, মলিকুল এটা ইনক্রিজেস। তাহলে আমরা এখন যে চ্যাপ্টারটা বা টপিকটা পড়তে চলেছি সেখানে তোমাকে কনসিডার করতে হবে যে মলিকুলগুলোর মধ্যে সেপারেশন খুব বেশি, ঠিক আছে? তাহলে এইটা কনসিডার করে দেখো আমরা এবার করছি। আমরা দেখো এই যে আদর্শ গ্যাসের এখানে জন্য কিছু পস্টুলেট এখানে আছে, মানে কিছু কিছু স্বীকার্য তোমাকে মেনে চলতে হবে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি কি কন্ডিশন ঘটে। তাই দেখো আমি এখানে হেডিং দিচ্ছি পস্টুলেট, POSTULATES, postulates, postulates of kinetic theory of gas, যে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো কি কি। মানে হচ্ছে কি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্যগুলো বা কি কি নিয়ম নীতি মেনে চলবে সেগুলো কি কি, হ্যাঁ সেগুলো একটু বলে দেখি চলো। এখানে দেখো প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে কি, যে এই যে আদর্শ গ্যাসের গতিতত্ত্বে প্রথম যেটা ধরে নেওয়া হয় কি, যে কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমের মধ্যে কি আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল আছে
যেগুলোকে আমরা মলিকুল বলে থাকি, গ্যাস মলিকুল। কি যে কোনো গ্যাসিয়াস সিস্টেমে কন্টেন ভেরি লার্জ নাম্বার অফ টিনি পার্টিকেলস, যেগুলিকে মলিকুল বলা হয়। এরা সব সময় একটা র্যাপিড মোশনে থাকে। কি বললাম যে all gases consist of very large number of tiny particles, খুব ক্ষুদ্র পার্টিকেল, টিনি, TINY, very large number of tiny particles এগুলোকে বলা হয় কল্ড মলিকুল। এগুলোকে মলিকুল বলা হয়। যারা এই যে মলিকুল, যারা কিনা কন্টিনিউয়াস র্যাপিড মোশনে থাকে, যে which are in always rapid motion। তাহলে প্রথম দেখো পয়েন্টে আমরা গ্যাসের মলিকুলগুলোকে বললাম যে যে কোনো গ্যাসিয়াস সিস্টেমে হিউজ নাম্বার অফ ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল থাকে, যেগুলোকে আমরা গ্যাস মলিকুল বলি। তারা কন্টিনিউয়াস র্যাপিড মোশনে আছে, কেউ কিন্তু রেস্ট নেই। এটা 2 নম্বর পয়েন্ট। কি এই যে প্রত্যেকটা গ্যাস মলিকুল কিনা পারফেক্টলি রাউন্ড, মানে গোলাকার ধরে নেওয়া হয়, হার্ড স্ফিয়ার, শক্ত লোহার বলের মতো কনসিডার করা হয়। আর একে অপরের সাথে লার্জ ডিস্টেন্সে সেপারেশনে থাকে। কি দ্য গ্যাস মলিকুলস দেখো কি আর round. Gas molecules are perfectly perfectly round, okay, hard sphere are কি and separated by large distance, তাহলে পারফেক্টলি রাউন্ড, হার্ড স্ফিয়ার, লার্জ ডিস্টেন্স সেপারেশনে আছে। তাই কি হয়, এই যে মানে তারা যে ভলিউম অকুপাই করে, সেটা কি হয় যে কন্টেনারের ভলিউম অপেক্ষা কি হয় খুব অতি নগণ্য, মানে যেহেতু এরা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল, সিস্টেমের যে আয়তন তার তুলনায় এদের নিজস্ব আয়তন খুব কম। ঠিক আছে, এবং তাই এদেরকে আমরা পয়েন্ট মাস বা বিন্দু ভর কনসিডার করি। কি শো দ্য ভলিউম occupied by each gas molecule, এটা কি হবে, is very negligible কার তুলনায়, compared to the volume of the container, পাত্রের আয়তনের তুলনায় নিজস্ব আয়তন অতি নগণ্য। ভলিউম অফ দ্য কন্টেনার। তাই কি ধরে নেওয়া হয়, তাই গ্যাস মলিকুলগুলোকে পয়েন্ট মাস বা বিন্দু ভর কনসিডার করা হয়। সো দ্য গ্যাস মলিকুলস, ঠিক আছে, আর কনসিডার্ড অ্যাজ পয়েন্ট মাস, বিন্দু ভর কনসিডার করা হয়। ঠিক আছে, মানে তারা নিজেরা এত ক্ষুদ্র যে পাত্রের আয়তনের তুলনায় তারা নিজস্ব যে আয়তনটা দখল করে থাকে সেটা অতি নগণ্য। তাই আমরা এগুলোকে পয়েন্ট মাস কনসিডার করি। ওকে, বলে বলবে বেশ। নেক্সট পয়েন্টে এসো।
এই যে গ্যাস মলিকুল গুলো কি করে, দেখো এই যে আমি কন্টেনার একটা ড্র করি, এই কন্টেনার মধ্যে দেখো গ্যাস মলিকুল গুলো আছে, তো তারা পাত্রের দেওয়ালে দেখো নিজেদের মধ্যে কলিশন করে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে কলিশন করে। এই পাত্রের দেওয়ালের সঙ্গে কলিশনের সময় যে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তার জন্য আমরা গ্যাসের প্রেসারের মান পাই। প্রেসার কিন্তু এখান থেকে আসছে। তার কি বলতে পারি 3 নম্বর পয়েন্ট, the gas molecules কি হয় collide with each other এবং কি and also তার সঙ্গে and also with the wall of the container with each other and with the wall of the container। এই জন্য কি হয় যে কন্টেনারের ওয়ালে যে ফোর্স গেইন করে একক ক্ষেত্রফলে তার জন্য আমরা প্রেসারের মান পাই। তাহলে we get pressure of the gas। আমরা দেখো প্রেসার পাচ্ছি, এই কার জন্য? প্রেসার অফ দ্য গ্যাস ডিউ টু কলিশন। নিজেদের মধ্যে কলিশনের জন্য কিন্তু এটা দায়ী নয়, এটা অ্যাকচুয়ালি দায়ী হচ্ছে পাত্রের সঙ্গে কলিশনের জন্য। ডিউ টু কলিশন with the wall of the container। কন্টেনারের ওয়ালের সঙ্গে কলিশনের জন্যই দেখো আমরা এই প্রেসারের মানটা পাই। তাহলে এখান থেকে আমরা প্রেসারটাকে উল্লেখ করলাম। নেক্সট আসছে কি, দেখো যে গ্যাস মলিকুল গুলো কি হয় যে কোনো ডিরেকশনে ফ্রিলি মুভ করতে পারে, ঠিক আছে, এবং তাদের এই ম্যাগনিটিউড, ভেলোসিটির যে ম্যাগনিটিউড এবং ডিরেকশন এটা অনবরত চেঞ্জ হয়। আমি তো এরকম করে বলতে পারি, দেখো এই যে গ্যাস মলিকুল ধরো এখানে একটা কলিশন করলো, করে দেখো এই ডিরেকশনে যাচ্ছে, এখানে কলিশন, এখানে আপনি আবার কলিশন করলো, করে দেখো আবার এই ডিরেকশনে যাচ্ছে, এখানে একটা কলিশন করলো। তাহলে কন্টিনিউয়াস দেখো তাদের ডিরেকশন এবং ম্যাগনিটিউড অফ স্পিড দেখো চেঞ্জ হয়ে যায়, এটা কথা বলতে পারি। তাহলে 4 নম্বর কি, the gas molecules move freely in all direction। যে কোনো ডিরেকশনে তারা ফ্রিলি মুভ করে, move freely in all direction। কি, the magnitude and direction of speed এটা কি হয়, এটা চেঞ্জেস কন্টিনিউয়াসলি, অনবরত পরিবর্তন হয়ে যায়, যে চেঞ্জেস কন্টিনিউয়াসলি, ঠিক আছে, ডিউরিং কলিশন ডিউরিং কলিশন, এটা বললেই হবে ডিউরিং কলিশন। তাহলে দেখো যে ম্যাগনিটিউড আর ডিরেকশন অফ স্পিড এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় কলিশনের সময়, এটা বললাম, ঠিক আছে, বলবে সবাই। হ্যাঁ, ওকে। নেক্সট পয়েন্টে আসছি, এগুলো আমি কেন বলছি, কারণ এইগুলোকে আমাকে মেনে চলতে হবে এই চ্যাপ্টারে, তবেই কিনা আমি সেটা রান করাতে পারবো। 5 নম্বর কি, এই যে প্রত্যেকটা কলিশনকে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ কনসিডার করা, পারফেক্টলি ইলাস্টিক কলিশন কনসিডার করা হয়। তার ফলে কি হয়, প্রত্যেকটা কলিশনের সময় মলিকুলগুলো কোনো প্রকার শক্তি লসও করে না, গেইনও করে না।
all collision are assumed to be perfectly P-E-R-A-B-C-T-L-Y perfectly elastic collision তাহলে এইটা perfectly elastic collision তাই কি হয় শো no loss or gain of energy এটা will occur during collisionের সময় কোন রকমের শক্তি শোষণ বা দেখো বর্জন কিছু হলো না। পারফেক্ট কলিশনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট 6 নম্বর কি এই যে গ্যাস মলিকুল গুলো তো একটা লার্জ ডিস্টেন্স দেখো সেপারেশন থাকে তাই কি হয় তাদের মধ্যে কোন রকম আকর্ষণ বা বিকর্ষণ বল নেই এটা কনসিডার করা হয় কি there will have no intermolecular attractive and repulsive force between them তার কারণ কি তাদের মধ্যে সেপারেশনটা খুব বেশি since the distance between them এটা is very large so there will have no intermolecular attractive or repulsive force between them তাদের মধ্যে এই আন্তঃআণবিক আকর্ষণ will have no intermolecular attractive and repulsive force between them খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ এগুলোই দেখো বিচ্যুতির ঘট দেখায় রিয়েল গ্যাস মলিকুল গুলো তাই এগুলোকে আমাকে কনসিডার করতেই হবে এখানেতে 7 নম্বর বলবে সবাই হ্যাঁ নেক্সট পয়েন্ট কি এই যে এদের যে কাইনেটিক এনার্জি এটা বলা হয় কিনা গ্যাসের অ্যাবসলিউট টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক হয় মানে যত টেম্পারেচার বাড়বে যে কাইনেটিক এনার্জি মানও বেড়ে যাবে the average kinetic energy of gas molecule এটা is proportional to proportional to absolute temperature খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু তার মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি গ্যাস মলিকুল প্রপোর্শনাল টু তার মানে এরকম বলতে পারি যে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার ওকে আর লাস্ট পয়েন্ট 8 নম্বর এই যে এই আদর্শ গ্যাস মলিকুলগুলোকে এর উপর গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো এফেক্ট কিছু নেই নো এফেক্ট অফ গ্র্যাভিটি অন দ্য গ্যাস মলিকুল ঠিক আছে there is no effect of gravity on the gas molecule no effect of gravity on gas molecule তাহলে এইগুলোকে আমাকে মেনে চলতে হবে এই চ্যাপ্টারে ঠিক আছে সরকে বেশ নেক্সট আসছি দেখো এই যে গ্যাস মলিকুলগুলো পাত্রের দেওয়ালে যখন কলিশন করে পাত্রের দেওয়ালের সাথে তখন একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তার জন্য তো আমরা প্রেসারের মান পাই তাহলে এই প্রেসারের মান কত বা এক্সপ্রেশন কি হবে
সে প্রেসারের এক্সপ্রেশনটা আমরা বার করবো, হ্যাঁ, যেটা কি অ্যাকচুয়ালি কাইনেটিক ইকুয়েশন বলে বা কাইনেটিক গ্যাস ইকুয়েশন বলে। যদিও আজ পর্যন্ত তোমাদের মেজরিতে এই এক্সপ্রেশনের ডেরিভেশনটা পরীক্ষায় আসে না, কিন্তু এখানে অনেক কিছু জিনিস আমাকে জানতে হবে বা যেটা পরবর্তী পার্টে লাগবে, তাই এটাকে আমাকে বলতেই হবে। সেটা কি? এক্সপ্রেশন অফ expression of pressure exerted by gas molecule। গ্যাস মলিকুল গুলো কত প্রেসার দেয় সেটাই। এটা কি বলা হয় অ্যাকচুয়ালি? এটা কি বলা হয়? কাইনেটিক থিওরি ইকুয়েশন। কাইনেটিক থিওরি ইকুয়েশন or কাইনেটিক গ্যাস ইকুয়েশন বলে। ঠিক আছে, দেখা যাক তাহলে আমরা প্রেসারের এক্সপ্রেশন কি সেটা বার করতে চলেছি। ঠিক আছে, এইটার জন্য দেখো আমি এখানে এই ডেরিভেশনটা করব বলে আমি এখানে দেখো একটা ঘনকার আকৃতি দেখো একটা বক্স কনসিডার করলাম। যে এটাকে দেখো আমি এরকম একটা স্কোয়ার করে দেখো আমি একটা ঘনক ড্র করি, যে এরকম দেখো যে আমি এটা এরকম করে দেখালাম আর কুড়িটা নামাই এইরকম দিয়ে দেখো আমি এগুলোকে কানেক্ট করে দিলাম কর্নারগুলোকে, তাহলে দেখো আমি একটা ঘনক পেলাম। এইটাকে দেখো আমি মূল বিন্দু ধরছি, যে ঘনকের এইটাকে দেখো আমি মূল বিন্দু কনসিডার করলাম, দিয়ে দেখো আমি এইটাকে বললাম এক্স অ্যাক্সিস, এইটাকে ওয়াই অ্যাক্সিস, এটাকে জেড অ্যাক্সিস। আমি এই যে একটা কন্টেনার কনসিডার করেছি, এই কন্টেনারটার লেন্থ প্রত্যেকটা সাইডে দেখো বাহু দৈর্ঘ্য আমি এল কনসিডার করলাম। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম লিখি, দেখো আমি একটা কিউবিক্যাল বক্স কনসিডার করেছি, যেখানে বললাম কি এন সংখ্যক গ্যাস মলিকুল আছে। ঠিক আছে, এই কনসিডার এ কিউবিক্যাল বক্স where a number of gas molecule n সংখ্যক গ্যাস molecules present। এটা কিন্তু মোল সংখ্যা না, এটা জাস্ট সংখ্যা বললাম যে এত সংখ্যক গ্যাস মলিকুল আছে। আমি ধরে নিচ্ছি যে ধরেছি লেট এই ছোট হাতের এল, এটা কি ইজ দ্য লেন্থ অফ দ্য বক্স, বাক্সের লেন্থ এটা। তাহলে বলো তো, যদি এই যে ঘনকাকার বা বাহু দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এর ভলিউম কত হবে গো? তাতে ভি সমান ভলিউম অফ দ্য বক্স কত পাবো বলো? কত পাবো স্যার? এল কিউ। ঘনকের আয়তন কি হয় বলো? এল কিউ হবে স্যার। ঘনকের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তারপর দেখো আমরা এল কিউব পাবো। ঠিক বলছি? ঠিক তো? এই সব ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা গ্যাস মলিকুলের মাস এম ধরলাম, যে লেট দ্য মাস অফ ইচ গ্যাস মলিকুল is m and velocity, এবং ভেলোসিটি ধরো আমি এখানে যে সি বললাম, স্মল সি। এই যে ভেলোসিটিটা বলছি, ধরো পার্টিকেলটা এইরকম ভাবে ধরো যে একটা স্পেসে মুভ করছে এক সি গতিবেগ নিয়ে, তাহলে এই ভেলোসিটি তিনটে যে কম্পোনেন্ট, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটাকে আমি সিএক্স ধরলাম, ওয়াই অক্ষ বরাবর তার উপাংশটাকে সিওয়াই ধরলাম,
সি জেড ধরলাম, ঠিক আছে, যে এই ভেলোসিটি সি, দেন দ্য থ্রি কম্পোনেন্ট কি হবে, দেন দ্য থ্রি component three component of velocity, কোথায়, along three coordinate, along three coordinate is, এটা দেখো আমরা cx cy cz দেখো আমরা বলবো, মানে যে এই যে গতিবেগ ধরেছি, গতিবেগে দেখো তিনটে রূপান্তরে আমরা cx cy cz ধরলাম along three কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তাহলে দেখো তো, তাহলে সো দ্যাট আমরা কি বলতে পারি, সো দ্যাট যদি দেখো স্কয়ার করে দেওয়া হয়, কারণ দেখো আমরা c সমান দেখো itx প্লাস জে, দেখো সরি জে সি ওয়াই প্লাস কে সি জেড, তাহলে এখান থেকে যদি ডট করবে সি ডট সি মানে সি স্কয়ার, তখন কি হয়ে যাবে, দেখো ক্রস গুলো জিরো হয়ে যাবে আর যেগুলো ওটা দেখো স্কয়ার হয়ে যাবে, মানে আমরা দেখো সি স্কয়ার, তাহলে কি পাবো, যে সি এক্স স্কয়ার প্লাস সি ওয়াই স্কয়ার প্লাস সি জেড স্কয়ার পাবো। এই সমান ঠিক আছে, তাহলে দেখো আমি একটা মলিকুল দেখো যার মাস m এবং তার গতিবেগ যদি c হয়, তাহলে দেখো মলিকুলটার যে গতিবেগের তিন উপাংশ, তিনটে কোয়ার্টিসের বরাবর এরকম হলো। এবার দেখো অবশ্যই x y যেগুলো সাফিক্সে আছে গো, না c x g y নিজের সাফিক্সে আছে। এবার দেখো গ্যাস মলিকুলটা আমি কনসিডার করছি এখন শুধুমাত্র x অক্ষ বরাবর যাচ্ছে, মানে ওয়ান ডিরেকশন অফ মোশনটাকে আমি কনসিডার করলাম। এই যে রেজাল্টটা পাবো সেটাকে আমি জেনারেলাইজ করব আপ টু থ্রি কোঅর্ডিনেট, মানে তিনটে কোঅর্ডিনেট বলবো। তাহলে আপাতত ধরো কনসিডার করি যে মলিকুলটা শুধুমাত্র x অক্ষ বরাবর মুভ করছে, যে কনসিডার the movement of gas molecule of a gas molecule, একটা গ্যাস মলিকুলের মুভমেন্ট বললাম যে is along x axis, x অক্ষ বরাবর মুভ করছে। তাহলে বলো তো, এই যদি x অক্ষ বরাবর মুভ করে, এই যে দেখো দুটো সাইডে দেখো যে দুটো ওয়াল আছে, দেখো আমি এই দিকে দেখো একটা ওয়াল আছে, আর একটা দেখো এই x অক্ষ বরাবর এইদিকে দেখো আর একটা ওয়াল আছে, সে এই দুটো ওয়ালে কোলাইড করবে। আমি ধরো এটাকে ডব্লিউ প্রাইম আর এটাকে ডব্লিউ ওয়াল বললাম। তাহলে x অক্ষ বরাবর মুভ করলে দেখো সে কি হয়, যে এই ডব্লিউ এবং ডব্লিউ প্রাইম এই দুটো ওয়ালে দেখো সে কোলাইড করে কন্টিনিউয়াসলি, তাহলে মুভ অ্যালং x অ্যাক্সিস, সো it will collide with the wall, দেখো w with velocity কত, দেখো with velocity আমি cx বললাম, x টা সাফিক্সে। তাহলে বলো তো, এই যে যদি ডব্লিউ বলে যখন মলিকুলটা কোলাইড করছে উইথ ভেলোসিটি cx, তার মাস দেখো m, তাহলে এই কলিশন করার আগে তার ভরবেগ কত, ভর ইনটু বেগ, মানে m ইনটু cx বলবো। সো তাহলে বিফোর কলিশন its momentum কত, its momentum is দেখো m into cx। এবার দেখো যেহেতু কলিশনটা আমরা ইলাস্টিক কলিশন কনসিডার করেছি, তাই কলিশন করার পরও তার কি হবে, গতিবেগের মান সেই একই থাকবে, কিন্তু কি হয় যে ডব্লিউ বলে ধাক্কা দেবার পর সে আবার দেখো পিছন দিকে ব্যাক করে,
তাহলে গতিবেগের মানটা কিন্তু একই থাকবে, কিন্তু যার ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে। তাই কি বলবো, যে since the collision is elastic, so after collision its momentum কত, এর মোমেন্টাম দেখো আমরা m ইন্টু মাইনাস cx করবো, তার মানে মাইনাস m ইন্টু cx পাবো। সবার ওকে? তার কারণ কি, দেখো কলিশন করার আগে তার ডিরেকশনাল মোশন যা ছিল, কলিশন করার পর দেখো তার ডিরেকশন অংশটা জাস্ট রিভার্স হয়ে গেছে। আমি ঠিক বলছি? সবার ওকে? তাহলে বলো তো, তাহলে এখানে এই একটা কলিশনের জন্য একটা মলিকুলের ক্ষেত্রে মোমেন্টাম চেঞ্জ কত হলো? যখন একটা মলিকুল একটা দেওয়ালে ডব্লিউ দেওয়ালে কলিশন করে, এই একটা কলিশনের জন্য তার মোমেন্টাম চেঞ্জ কত পাবো? যে ফাইনাল কন্ডিশনে মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল কন্ডিশন মোমেন্টাম করলে আমরা চেঞ্জ ইন মোমেন্টাম বলতে পারি। তাহলে এখানে অতএব চেঞ্জ ইন মোমেন্টাম, অতএব দেখো আমরা চেঞ্জ ইন মোমেন্টাম পার কলিশন, প্রত্যেকটা কলিশনের জন্য পার মলিকুল, একটা মলিকুলের জন্য কত হবে, পার মলিকুল at one WH। দেখো এটা ফাইনাল কন্ডিশনে মাইনাস m ইন্টু cx, আর ইনিশিয়াল কন্ডিশনে দেখো আমরা শুধুমাত্র mcx ছিল, তাহলে দেখো মাইনাস 2m ইন্টু cx আমরা বলবো। দেখো তো ঠিক কিনা? তাই তো? তাহলে দেখো এই যে যখন মলিকুলটা দেখো ওয়ালে কোলাইড করলো, কলিশন করলো, তখন দেখো কি হলো, যে দেখো যে আমরা এই যে কি হয়, দেখো এখানে যে গতিবেগটা বলছি, গতিবেগ মানে কি গো, যেটা দেখো আমি আগে ক্লাসে বলেছিলাম যে একক সময়ে কত দূরত্ব যায়। তাহলে এখানে যে মোমেন্টাম চেঞ্জ হলো, এটা তো সেই ইউনিট টাইমে, কারণ এখানে একটা গতিবেগ মান আছে। তাহলে একক সময়ে যে মোমেন্টাম চেঞ্জ, সেটাকে আমরা কি বলি দেখো তো, আগে থেকে বলেছিলাম ফোর্স বলা হয়। তার মানে কি, দেখো এখানে দেখো আমরা একটা প্রেসার পাবো, এই জন্য মানে এই মোমেন্টাম চেঞ্জের জন্য আমরা একটা প্রেসার পাই, যেটা কিনা কি হবে, অপোজিট সাইন হবে। তার কারণ এটা যদি দেখো মাইনাসটা যদি বলি আমি মোমেন্টাম চেঞ্জ মানে ডিক্রিজ করছে, তাহলে সেটা ওয়ালে কি হবে, এটা পজিটিভ হয়ে কাজ করবে। তাহলে আমি এরকম বলতে পারি দেখো তো, যে the collision of the molecule with the wall এটা create momentum। এই মোমেন্টামটা কি হয়, এটা দেখো প্রেসার ক্রিয়েট করে, কারণ একক সময়ে যে মোমেন্টাম চেঞ্জ, সেটাকেই দেখো আমরা ফোর্স অ্যাকচুয়ালি পাই। আমি আগের দিন দেখাচ্ছিলাম, সেটাকে দেখো একক ক্ষেত্রে বলে যে ফোর্স, সেটাকে আমরা প্রেসার বলবো। তাহলে দিস মোমেন্টাম এটা অন দ্য ওয়াল, এটা এক নম্বর ক্রিয়েট প্রেসার। এই প্রেসারের মানটাই আমরা বার করতে চলেছি। আর কি হবে, এটা হ্যাজ অপোজিট সাইন, কারণ দেখো এটা ওয়ালের সঙ্গে কলিশন করছে, তাহলে ওয়ালের দেখো গেন করছে, আর তাই দেখো এটা আমরা প্লাস সাইন দেবো। তাহলে তাই দেখো এটাকে আমরা অপোজিট সাইন বললাম। তাহলে পার কলিশনের জন্য মোমেন্টাম
চেঞ্জ কত হবে অন দ্য ওয়াল, অতএব চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম পার কলিশন অন দ্য ওয়াল, এটা দেখো আমরা প্লাস 2m6, মানে যতটা দেখো এই মলিকুলটা লস করে, মাইনাস যদি আমরা লস বলি, অ্যাকচুয়ালি এখানে লস গেইন কিছু হয় না, তার কারণ কি বলতো প্রত্যেকটা কলিশন ইলাস্টিক কলিশন, তাহলে ওর যে পরিমাণ সেটা কি দেখো ট্রান্সফার করলো ওয়ালকে, তাই দেখো ওয়ালে প্লাস বললাম, তাই এটাকে আমি ওটাকে মাইনাস করে দেখো আমি প্লাস করছি। কোনো বইয়েতে এরকম ভাবে না বলে কি করেছে বলতো যে মোমেন্টাম চেঞ্জটাকে ওই ইনিশিয়াল মাইনাস ফাইনাল কনসিডার করে ওটাকে প্লাস 3m6 সরাসরি বলে দিয়েছে, তাই এখানেও সে এখানেও মানটাকে প্লাস 3m6 লিখে দেয়। আমি এখানে এরকম ভাবে বললাম যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দেখো মাইনাস 2m6, তাহলে এ যখন কোলাইড করছে উইথ দ্য ওয়াল তখন যে মোমেন্টাম চেঞ্জ সেটাকে আমরা প্লাস 3m6 বলছি, কারণ ও ট্রান্সফার করছে দেওয়ালকে, তাই না, মলিকুলটা ট্রান্সফার করলো দেওয়ালকে, তাই দেখো এ পরিমাণ হলো। ওকে, এবার আসছে দেখো যে মলিকুলটা দেখো এই ডব্লিউ দেওয়ালে কলিশন করার পর আবার দেখো সে ব্যাক করে এল দূরত্ব অতিক্রম করে ডব্লিউ প্রাইম দেওয়ালে আসবে, পুনরায় ওখানে কলিশন করে আবার এল দূরত্ব অতিক্রম করলে আবার দেখো একটা ডব্লিউ দেওয়ালে কলিশন হবে, তার মানে ডব্লিউ দেওয়ালে একটা কলিশনের আর একটা কলিশন যখন হয় তখন মলিকুলটা এল প্লাস এল মানে 2l ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে বলতে পারি molecule travel 2l distance between two successive collision কোথায় at a fixed wall w, তাই না, তাহলে আমি দেখো এরকম কথা এখানে আসছে কি যে to collide again, to collide again at on the wall w, it travels l plus l সমান 2l distance, তাহলে একটা পার্টিকুলার দেওয়ালে যখন এগেন কলিশন করবে তখন 2l ডিস্টেন্স ট্রাভেল করবে, তাহলে বলতে পারি সো distance travel between two successive collision SUCCE between two successive collision কোথায় on the fixed wall fixed wall বলবো, হ্যাঁ, on the fixed wall W, এটা is দেখো 2l distance travel between two successive collision on a fixed wall এটা দেখো 2l, এটা ওকে গো, আচ্ছা তাহলে দেখো তো এই যে তাহলে যখন একটা কলিশন হবার পর সে 2l ডিস্টেন্স ট্রাভেল করছে করে আবার একটা কলিশন করছে, এই যে দুটো পরপর কলিশন হলো মানে সাকসেসিভ কলিশন হলো, সেই সাকসেসিভ কলিশনের মধ্যে সময় কত সময়ের মধ্যে এই কলিশনটা হবে সেটা আমরা বার করছি। দেখো তো আমরা এটা দেখো বলে দিয়েছি কি যে মলিকুলটার ভেলোসিটি cx, তাহলে cx ভেলোসিটি মানে কি যে সিন velocity is cx, so velocity থেকে আমরা কি বলতে পারি মানে কি যে ওই cx দূরত্ব যায় 1 সেকেন্ডে, so cx distance travel in 1 second, তাহলে এক ডিস্টেন্স ট্রাভেল করে 1/cx সেকেন্ডে আর 2l ডিস্টেন্স ট্রাভেল করে দেখো 2
12/cx সেকেন্ডে। এবার এই 12 ডিস্টেন্স ট্রাভেল করলেই তো দুটো পরপর কলিশন হয়, তাই দেখো এই সাকসেসিভ কলিশন হওয়ার মধ্যে টাইমটা কত নিচ্ছে, এই 12/cx সেকেন্ড। আর এখান থেকে আমি কনক্লুশন করতে পারি কি শো টাইম টেকেন ফর two successive collision in a wall W। এটা দেখো আমরা এই 2L/cx সেকেন্ড আমি বললাম, এই সেকেন্ডের মধ্যে দেখো দুটো কলিশন হচ্ছে। ওকে, সবার ঠিক আছে? আচ্ছা, এবার দেখি তো, তাহলে দেখো এই যে এত সেকেন্ডে যদি দুটো দেখো একটা কলিশন হবার পর একটা কলিশন হয়, তাহলে বলতে পারি কি যে এখানে দেখো যে একটা কলিশন হলে তার টাইম কত নিল, এই 12/cx। আবার দেখো 12/cx সেকেন্ড পর আবার একটা কলিশন হচ্ছে, তাহলে এখানে বলতে পারি শো ইন 12/cx সেকেন্ড নাম্বার অফ কলিশন কত, নাম্বার অফ কলিশন ইজ 1। তাহলে এক সেকেন্ডে নাম্বার অফ কলিশন কত হবে গো, দেখো আমরা cx/12। তাহলে এক সেকেন্ডে মলিকুলটা এতগুলো দেখো কলিশন করে। আবার এক সেকেন্ডে মলিকুলটা দেখো এ পর্যন্ত সব ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি এটা লিখতে পারি শো নাম্বার অফ কলিশন occur in 1 second in one wall, একটা পার্টিকুলার ওয়াল W তে কত, বাই ওয়ান মলিকুল। একটা মলিকুল দেখো এক সেকেন্ডে একটা পার্টিকুলার ওয়ালে কলিশন করছে কতগুলো, যে cx/12 সংখ্যক। ওকে, ঠিক তো? এবার দেখো একটা কলিশনের জন্য মোমেন্টাম চেঞ্জ দেখো আমি বার করে নিয়েছি কত, +2mcx। তাহলে এত সংখ্যক কলিশনের জন্য টোটাল মোমেন্টাম চেঞ্জ কত, গুণ করলে পেয়ে যাবো। নাও কি মোমেন্টাম চেঞ্জ, for one collision এটা দেখো is 2mcx। so total momentum change for cx/12 collision, এতগুলো কলিশনের জন্য কত হবে, তাহলে 2mcx এর সঙ্গে আমি cx/12 গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে l কেটে গিয়ে দেখো আমরা m cx² দেখো পাবো। ওকে, তাহলে দেখো টোটাল মোমেন্টাম চেঞ্জ কতগুলো একটা মলিকুলের জন্য একটা ওয়ালে ইন 1 সেকেন্ড। কারণ এই গুলো এক সেকেন্ডে দেখো হয়েছিল, তাহলে এটা দেখো mcx² আমরা পাচ্ছি। তাহলে এটা দেখো আমরা একটা ওয়ালের জন্য পেয়েছি, ডব্লিউ ওয়ালের জন্য। সিমিলারলি যদি আমরা দেখো উল্টো দিকে যে ওয়ালটা আছে ডব্লিউ প্রাইম, তার সেটার জন্য হিসাব করতাম, তাহলে আমরা এই একই মান পেতাম, তাই না? তাহলে সিমিলারলি দেখো আমি এই কথা বলতে পারি, সিমিলারলি যে টোটাল মোমেন্টাম চেঞ্জ in 1 second by 1
molecule by one molecule at wall W prime, এটা দেখো এই একই রকম ভাবে হিসাব করলে আমরা mcx স্কয়ার বাই l দেখো পাবো। তাহলে x অক্ষ বরাবর এই দুটো ওয়ালের জন্য টোটাল মোমেন্টাম চেঞ্জ কত হবে, দুটোকে যোগ করে দেব। সো তাহলে এরকম লিখো যে since along x-axis there will have two wall এই W আর W prime, so total momentum change কত হবে, total momentum change along x axis is, দেখো টোটাল মোমেন্টাম চেঞ্জ অ্যালং এক্স অ্যাক্সিস এটাকে আমি ইন 1 সেকেন্ড বাই 1 মলিকুল যোগ করেছি। ইন 1 সেকেন্ড বাই 1 মলিকুল, তাহলে 1 সেকেন্ডে একটা মলিকুলের জন্য টোটাল মোমেন্টাম চেঞ্জ দুটোকে যোগ করে দাও mcx স্কয়ার বাই l, আর একটার জন্য দেখো আমরা mcx স্কয়ার বাই l, তাহলে এখান থেকে দেখো আমরা 2mcx স্কয়ার বাই দেখো l পেলাম। সবার ওকে? এটা দেখো শুধুমাত্র x অক্ষের কথা আমি বলেছি, সব ঠিক আছে তো? যদি দেখো শুধুমাত্র আমরা y অক্ষের কথা বলতাম, সেখানেও দেখো দুটো ওয়াল আছে পাশাপাশি, সেখানেও আমরা এইরকমই একটা মান পেতাম, কিন্তু cx এর পরিবর্তে cy পেতাম। তাহলে আমি এখানে লিখতে পারি সিমিলারলি along y axis আমরা কত পাবো, যে 2mc, এটা y স্কয়ার, হ্যাঁ, cy স্কয়ার বাই l, and along z axis এর মানটা দেখো 2mcz স্কয়ার বাই l। তাহলে এই যে ঘনকের যে 6টা দেওয়াল আছে, 6টা দেওয়ালে টোটাল মোমেন্টাম চেঞ্জ পার সেকেন্ডে কত হবে, তিনটেকে যোগ করলে পেয়ে যাবো। সো টোটাল মোমেন্টাম চেঞ্জ, তার মানে কি আমরা কিভাবে ক্যালকুলেট করছি স্টেপ বাই স্টেপ। প্রথমে দেখো একটা অক্ষ বরাবর একটা ওয়ালের জন্য কত মোমেন্টাম চেঞ্জ হয় 1 সেকেন্ডে একটা মলিকুলের জন্য, তারপর দুটো ওয়ালের জন্য কত হলো, তিনটে অক্ষ বরাবর মোট 6টা ওয়ালের জন্য কত হবে আমরা বার করছি। হ্যাঁ, টোটাল মোমেন্টাম চেঞ্জ, টোটাল মোমেন্টাম চেঞ্জ পার সেকেন্ড অন অল 6 ওয়াল, 6টা ওয়ালের জন্য এটা কত ইজ, দেখো তুমি যোগ করে দাও, এখানে দেখো 2mcx স্কয়ার বাই l, এটা 2mcy স্কয়ার বাই l, এটা 2mcz স্কয়ার বাই l। এখানে দেখো সুবিধা কি হলো, 2m বাই l টাকে কমন নিলে cx স্কয়ার প্লাস cy স্কয়ার প্লাস kz স্কয়ার, এটাকে দেখো রিপ্লেস করে আমরা 2m বাই l, এটাকে দেখো আমি c স্কয়ার বলতে পারি। এটা কার জন্য পেলাম, দেখো ফর 1 মলিকুল, একটা মলিকুলের জন্য। সবার ওকে? এই ডেরিভেশনটা পরীক্ষায় আসে না, কিন্তু এখান থেকে এই যে কিভাবে ক্যালকুলেশন গুলো করছি সেগুলো একটু জানা দরকার। টোটালটা কখনোই দেবে না, কিন্তু পার্ট পার্ট হিসাবে প্রশ্ন আসবে। ওকে, এবার দেখো আমি তো পাত্রের মধ্যে দেখো
সিস্টেমে আমি n সংখ্যক মলিকুল ধরেছি, তাহলে এই n সংখ্যক মলিকুলে কিন্তু সবার ভেলোসিটি সমান থাকে না, সেটাই আমরা এই চ্যাপ্টারে পড়বো, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন পড়বো। তাহলে আমি ধরো এরকম কনসিডার করছি যে সিস্টেমে যে n সংখ্যক মলিকুল আছে তার মধ্যে যে n1 সংখ্যক মলিকুলের গতিবেগ c1 n2 c2 and so on এরকম, তাহলে আমি এরকম বলতে পারি since there will have বা since in the system there will have n number of molecule with velocity, যাদের দেখো ভেলোসিটি সমান নয়, উইথ ভেলোসিটি ধরো এরকম বলছি কি যে n1 সংখ্যক মলিকুলের ভেলোসিটি c1, n2 সংখ্যক মলিকুলের c2, n3 সংখ্যক মলিকুলের c3 and so on। তাহলে এরকম যদি হয় তাহলে এই n সংখ্যক মলিকুলের জন্য টোটাল মোমেন্টাম চেঞ্জ পার সেকেন্ডে কত হবে ওই 6টা দেওয়ালেতে। তাহলে আমরা কি পাবো, উপরে দেখো একটা মলিকুলের জন্য পেয়েছি, তাহলে n সংখ্যক মলিকুলের জন্য কিন্তু তাদের গতিবেগের মানও দেখো ভিন্ন ভিন্ন, আবার কোনো সংখ্যাও এখানে দেখো আমরা এরকম ভাবে ক্যালকুলেশনটা করব কি সো টোটাল মোমেন্টাম চেঞ্জ পার সেকেন্ড, এক সেকেন্ডে পার সেকেন্ড ফর n molecule on the sixth wall of the cube। এটা কত হবে দেখো, আমরা উপরে দেখো 2m/l দেখো কম পেয়েছিলাম, তো ব্র্যাকেট দিলাম। দেখো উপরে যেটা আমরা জাস্ট c স্কয়ার লিখেছি, তুমি যেটাকে কনসিডার করতেই পারো কি একটা মলিকুল ইনটু তার গতিবেগের দেখো স্কয়ার 1 ইনটু c স্কয়ার বলতেই পারো। তাহলে এখানে দেখো যে প্রথম মলিকুলগুলো দেখো n1 সংখ্যক মলিকুলের গতিবেগ c1 আছে, তাই দেখো আমরা এখানে n1 ইনটু c1 স্কয়ার, তাহলে এটা মোট পেলাম। তার সঙ্গে দেখো আবার এইরকম n2 সংখ্যক মলিকুলের গতিবেগ দেখো c2 n2 c2 স্কয়ার and so on, সবগুলোকে যোগ করলাম মোট, তার সঙ্গে দেখো এটা আমি গুণ করে দিলাম। তাহলে এটা দেখো আমরা টোটাল n সংখ্যক মলিকুলের জন্য আমরা বলতে পারি। সবার ঠিক আছে তো? দেখো ওকে, এবার এইটাকে দেখো ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে একটা কাজ করছি যে আমি উপর নিচে দেখো 2m/l একটা n গুণ করে দিলাম মোট মূল সংখ্যা। তাহলে এখানে দেখো n1 c1 স্কয়ার n2 c2 স্কয়ার ডট ডট ডট, আমি বাই এটাকে n লিখতে পারি, n কেটে যাবে। এই যে কোয়ান্টিটি দেখো আমি এখানে লিখেছি, এইটাকে অ্যাকচুয়ালি কি বলে, বাই করলে এটাকে কি বলবো দেখো তো, আমি কিরকম বলতে পারি যে আমরা এখানে একটা নতুন ভেলোসিটিটা আমরা ইন্ট্রোডিউস করছি, যেটাকে বলা হয় CRMS, রুট মিন স্কয়ার। এই আরএমএসটাকে অপারেশন করা হয় উল্টো ভাবে, মানে প্রথমে স্কয়ার করে মিন নিয়ে তারপর রুট করা হয়। কিরকম ভাবে, এই যে মলিকুলগুলোর মধ্যে যদি এরকম ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থাকে, মানে ভিন্ন ভিন্ন মলিকুলের গতিবেগের মানও ভিন্ন ভিন্ন, তখন দেখো আমরা প্রথমে প্রত্যেকটা গতিবেগকে স্কয়ার করব। দেখো আমরা c1 স্কয়ার, তারপর আবার দেখো এখানে আমরা c2 স্কয়ার ডট ডট ডট, আর একটা লিখি আমি c3 স্কয়ারটাও লিখি ডট ডট ডট। এবার দেখো মিন মানে কি, এর মলিকুলের সংখ্যা গুণ করে দিলাম, এর গুণ করে দিলাম, এর গুণ করে দিলাম, যে টোটাল মলিকুল দিয়ে ভাগ করে দিলাম। তারপর দেখো রুট আর আছে, আর মানে কি, তাহলে আমরা কি করছি, অপারেশন উল্টো করছি, দিয়ে গোটাটাকে রুট করলে আমরা CRMS পাবো। এটা কি বলা হয়, রুট মিন স্কয়ার।
RMS ভেলোসিটি। তাহলে বলো তো এখান থেকে দেখো যদি আমরা RMS যদি স্কোয়ার করে দিই তাহলে n1 c1 স্কোয়ার n2 c2 স্কোয়ার ডট 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 বাই n পাবো। এই যে এখানে দেখো এটাই দেখো এটা দেখো পেয়ে গেছি আমরা। তাই এটাকে দেখো রিপ্লেস করে আমরা কি বলতে পারি যে 2mn বাই n এটা CRMS তার স্কোয়ার পাবো। এবার এই যে দেখো তো এইটা কি পেলাম যে n সংখ্যক মলিকুল যাদের গতিবেগের মান ভিন্ন ভিন্ন তারা দেখো যে র্যান্ডম মোশন করছে, করতে করতে 6টা দেওয়ালে তারা কলিশন করছে, তার ফলে একটা মোমেন্টাম দেখো আমরা চেঞ্জ হচ্ছে। এই 1 সেকেন্ডে কত মোমেন্টাম চেঞ্জ হলো টোটাল তার মানে দেখো এটা। এবার দেখো আমরা সবাই জানি কি যে 1 সেকেন্ডে যে পরিমাণ মোমেন্টাম চেঞ্জ হয় সেটাকে আমরা ফোর্স বলি। তাহলে না এ কথা বলতে পারে তাহলে ফোর্স কত এইটা পেয়েছি আমরা। তাহলে এটা বলতে পারি কি যে না মোমেন্টাম চেঞ্জ পার সেকেন্ড is equal to দেখো ফোর্স। তাহলে ফোর্সের মান কত পেলাম গো? অতএব ফোর্স এটাই দেখো আমরা এখানে যে 2mn বাই n ইন্টু CRMS এর স্কোয়ার। সবার ওকে? বলো বলো এটা n হবে নাকি 2mn হবে 2mn বাই n ইন্টু CRMS এর স্কোয়ার। ঠিক বলছি? এবার বলো তো প্রেসার মানে কি? না আমরা প্রেসার মানে কি জানি, আমরা তো এটাই তো টার্গেট গো, প্রেসার এক্সপ্রেশন বার করবো। প্রেসার দেখো হচ্ছে কি ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো এখানে এরিয়া কত, দেখো আমরা 1 বাই এরিয়া ইন্টু ফোর্সের ম্যাগনিটিউড আমি পেয়ে গেছি। এই যে ঘনকাকার যে একটা বাক্স কনসিডার করেছি তার এরিয়া কত হবে, দেখো একটা তলের দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে l স্কোয়ার, তাহলে 6টা যে তল আছে তার হবে 6l স্কোয়ার বলতে পারি। তাহলে দেখো এখানে মোট এরিয়া আমরা 6l স্কোয়ার, আর ফোর্স দেখো উপরে আমরা 2mn বাই l এটা CRMS এর স্কোয়ার পেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা 2 কেটে দেখো 1 এটা mn CRMS এর স্কোয়ার বাই দেখো l কিউব। এই l কিউবটা অ্যাকচুয়ালি কি গো ঘনকাকার দেখো পাত্রের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাই দেখো এটাকে রিপ্লেস করে আমরা 1 mn CRMS এর স্কোয়ার বাই v পেলাম। তাহলে এটাই দেখো কি প্রেসারের এক্সপ্রেশন p সমান 1/3